প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং নানা রকম সংস্কার কমিশনও গঠিত হলো। সেখানে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিটি গঠিত হলো, কমিশন গঠিত হলো এবং তারা নানা রকম সুপারিশের মধ্যে সিসিটিভি ক্যামেরা রাখবার প্রস্তাব করলেন। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা, সংক্ষেপে আমরা সিসি ক্যামেরাও বলি। তো নির্বাচন কমিশন নীতিগতভাবে প্রস্তাবটি মেনেও নিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে আলাদাভাবে সিসি ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা লাগাতে চাইছে না। এবং গত ৮ সেপ্টেম্বর তারা চিঠি লিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিল যে ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা কিংবা শরীরে ধারণ করা যায়, যেটাকে আমরা বলি বডি ওর্ন ক্যামেরা, তো সেইটিও তারা রাখবার কথা ভাবছে না। এই ক্যামেরার আইডিয়াটি তারা সম্পূর্ণ বাদ দিতে চাচ্ছে বা বাদ দিয়ে ফেলেছে ইলেকশন কমিশন। আর কারণ হিসেবে তারা দেখালো যে একদিনে নির্বাচন হবে, একটি দিনের জন্যে একটি বিশাল অঙ্কের টাকা খরচ হবে। সারা বাংলাদেশের সবগুলো ভোট কেন্দ্রে যদি সিসিটিভি ক্যামেরা লাগাতে হয় এবং দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা যদি বডি ওর্ন ক্যামেরা ধারণ করেন তাহলে অনেক টাকা খরচ হবে। তাই এটি থেকে তারা বেরিয়ে আসলেন এবং তারা ব্যাখ্যায় বললেন যে নির্বাচন কেন্দ্রে হাজির থাকা, ভোট কেন্দ্রে হাজির থাকা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এরা সবাই উপস্থিত থাকলে এরাই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এরা বুঝতে পারবেন কে জাল ভোট দিচ্ছে, কে জোর করে কেন্দ্র দখল করছে, কে ভোট বাক্সে স্টাফিং করছে, এরাই ধরতে পারবে বিষয়টি। তো যদিও এই কথাটা, এই যুক্তিটা অত্যন্ত দুর্বল বলে মনে হলো, কারণ আগেও কিন্তু এরাই দায়িত্ব পালন করেছে। আগে কিন্তু এমন হয়নি যে বাংলাদেশের ভোট কেন্দ্রগুলোতে পোলিং অফিসার ছিলেন না, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তারা ছিলেন না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন না, এরকম হয়নি। এরা সবাই ছিলেন। আর তারপরেও কিন্তু ইলেকশন রিগিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ভোট চুরি, ভোট ডাকাতি, পুকুর চুরি, সাগর চুরি সবই হয়েছে, বন্ধ থাকেনি। এবং অনেক জায়গায় নির্বাচনোত্তর সময়ে মামলা হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে নির্বাচনী বিচার করবার জন্য। সেখানে অনেক সময় প্রমাণ করা যায়নি যে ইলেকশন রিগিং হয়েছে, প্রমাণে উঠে আসেনি। তাই ইলেকশন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে ক্যামেরা না রাখবার বিষয়ে, সেই ব্যাখ্যাটি যৌক্তিক হয়নি, দায়সারা গোছের হয়েছে এবং চাপিয়ে দেয়া ব্যাখ্যা হয়েছে। সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তা অনুধাবন করেই কমিশন বা সংস্কার প্রস্তাব যারা করেছেন তারা এই প্রস্তাবটি করেছিলেন যে সিসিটিভি ক্যামেরা থাকলে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। কেন হবে না? কারণ ডিজিটালি সব কিছু ধারণ করা হচ্ছে, সব ডাটা কিন্তু থেকে যাচ্ছে ডাটাবেসে। কে কী করছে, কে ভোট কেন্দ্রে ঢুকছে ভোট দিতে, বুথের ভেতর ঢুকেছে, কে কবার ঢুকেছে, একই লোক দুবার ঢুকলো কিনা, কে জোর প্রয়োগ করবার চেষ্টা করছে, কর্মরত অফিসারদের চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে, সব কিছু ফুটেজ থেকে যাচ্ছে, প্রমাণ থেকে যাচ্ছে। তাই যখন যাদের অপরাধী মানসিকতা আছে, যারা আগেও চিন্তা করেছিলেন বা ভোট কেন্দ্রে এইসব কর্মকাণ্ড করতেন, জোর দখল করা, জবরদখল করা, জোর করে ভোট দেওয়া, বিপরীত প্রার্থীর লোকেরা প্রতিপক্ষ দুর্বল হলে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া, পোলিং এজেন্টকে বের করে দেওয়া, এইসব তারা করেছে। তারা এখনও যে সেই চেষ্টা করবে না তা না, কিন্তু যখন তারা জানবে যে সারা বাংলাদেশের ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ইলেকশন কমিশন ঢাকায় বসে যে কোনো সময় যে কোনো কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারবেন, তারা ওখান থেকে বসে দেখতে পারবেন কি হচ্ছে এবং প্রয়োজনে সেখান থেকে বসে সিদ্ধান্ত দিতে পারবেন, সেই কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারবেন। এবং যারা অপরাধে যুক্ত হবে তাদের ফুটেজ থেকে যাবে, তাদের ছবি থেকে যাবে, প্রমাণ থেকে যাবে। তো ইসি টাকার দোহাই দিয়ে এই বিষয়টি থেকে সরে আসলো।
কিন্তু অতীতে যদি আমরা ফিরে তাকাই, বাংলাদেশে বেশিরভাগ নির্বাচনেই ইলেকশন রিগিং হয়েছে এবং পরবর্তী ফলাফল ভালো হয়নি। হয় পরবর্তী সরকারটি সরকার গঠন করেছে বটে, কিন্তু ভালোভাবে কাজ করতে পারেনি। আমরা যদি প্রথম সরকারের কথা ধরি, এরশাদ উত্তর সময়ে, তখন চমৎকার একটি নির্বাচন হয়েছিল। 91 নির্বাচনের কথা বলছি প্রিয় দর্শক, চমৎকার একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিএনপি ভোটে জিতে সরকার গঠন করে, কিন্তু 94 সনে তারা একটি ভুল করে। তারা ইলেকশন রিগিংয়ের আশ্রয় নেয় নিজেই। বিএনপি মাগুরায় একটি উপনির্বাচন করতে হয় তাদের, সেই উপনির্বাচনটি একতরফা হয়েছিল। এটি শুধু আওয়ামী বা বিরোধীদের অভিযোগ তা না, আওয়ামী লীগের অভিযোগ এরকম না, এটি সত্যিই ছিল। সব মাধ্যম সাক্ষী দেবে এবং সাক্ষী আছে অনেকেই, এটি সত্যি। দেশি বিদেশি সব মিডিয়া, সব সোর্স এই কথাই বলছে, সেই নির্বাচনটি একতরফা হয়েছিল। তো সে খুবই খারাপ কাজ হয়েছিল এবং পরবর্তীতে সেটির প্রতিক্রিয়া হয়েছিল অত্যন্ত বাজে। এবং সেই প্রতিক্রিয়ায় তখন আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, সব দল জোটবদ্ধ হয়ে সংসদ থেকে তারা পদত্যাগ করেছিল। যদিও তারপরও সংসদ প্রায় 1.5-2 বছরের মতো ঝুলেছিল। সেই ভাঙা সংসদ নিয়েই বিএনপিকে চলতে হয়েছিল, কারণ তারা যদি সেই ইলেকশন রিগিং না করতেন তাহলে এত ঝামেলা কিছুই হতো না, স্মুথলি তাদের টার্ম শেষ হয়ে যেত 91 to 96। বাট তারা ভুল করেছেন। আর ভুল তারা কেন করতে পেরেছেন? তারা ভেবেছিলেন যে জোর করে ফেলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আমাদের কথা শুনবে, কেউ দেখবে না, কোনো প্রমাণ নেই। হ্যাঁ, প্রমাণ ছিল না। আর যখন সিসিটিভি ক্যামেরা থাকবে, প্রমাণ থাকবে, জোর জুলুম করলে কে জোর জুলুম করছে বিষয়টি ধরা পড়ে যাবে। তাই সবাই সতর্ক থাকবে, আগের সেই দুর্ঘটনাগুলো আর ঘটবে না। আসলে বাংলাদেশে ইলেকশন রিগিং শুরু হয়, যদি পেছনে ফিরে যাই, প্রথম যে নির্বাচন হয়েছিল স্বাধীনতা উত্তর সময়ে 1973 সনে, শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের মানুষকে শেখান ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী করে করতে হয়। আমি জানি অনেকের মন খারাপ হবে এই কথা শুনলে, হতেই পারে মন খারাপ, কিন্তু যা সত্যি তা সত্যি। তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রথম হয় 73 নির্বাচনে। মাত্র 1 বছরের মাথায় শেখ মুজিবুর রহমান তার দেশের মানুষের উপর, যারা তার উপর আস্থা রেখেছিলেন, কোটি কোটি মানুষ তাকে ভালোবেসেছিলেন, তাদের উপর তিনি আর আস্থা রাখতে পারেননি। ফলে আমার বাড়ির কাছে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যে নির্বাচন কেন্দ্রটি ছিল, সেখানে পাশ করবার কথা ছিল স্বতন্ত্র থেকে ইঞ্জিনিয়ার রশিদের। তো ভোটও তিনিই পাচ্ছিলেন, কিন্তু তাকে পাশ করতে দেওয়া হয়নি। যখন ঢাকা থেকে জানা গেল খোঁজখবর নিয়ে যে সেখানে পরিস্থিতি খারাপ, খন্দকার মোস্তাক পাশ করবেন না, এবং পরবর্তীতে খন্দকার মোস্তাকের বিরুদ্ধে শেখ মুজিব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তো সেই খন্দকার মোস্তাক পাশ করছেন না, কারণ লোক পছন্দ করছেন স্বতন্ত্র ইঞ্জিনিয়ার রশিদ সাহেবকে। তখন সেখান থেকে হেলিকপ্টারে করে ব্যালট পেপার সব কিছু ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় নিয়ে এসে খন্দকার মোস্তাককে একতরফাভাবে, অন্যায়ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তো 73 থেকে শুরু হয় এই অবৈধ নির্বাচন, ইঞ্জিনিয়ারিং, রিগিং, যা কিছু আছে। তো যাই হোক, যখনই ঘটেছে ঘটনাটি ভালো হয়নি আমাদের জন্য। পরবর্তীতে আন্দোলন সংগ্রাম হয়েছে, ভাঙচুর হয়েছে, পাবলিক প্রপার্টি ধ্বংস হয়েছে, কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, মানুষের জীবন বিপন্ন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো খরচ তো তখনও হয়েছে। এবং প্রতিটি নির্বাচনোত্তর সময়ে যখন আন্দোলন সংগ্রাম হয়েছে সেটিকে বাতিল করবার জন্যে, তখন আন্দোলন সংগ্রামে পাবলিক প্রপার্টির ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পাবলিক প্রপার্টি নষ্ট হয়েছে, কোটি কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা। মানুষের জীবনের কথা যদি বাদও দিই, প্রপার্টির হিসেব করলে হাজার হাজার কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে। কর্মদিবস নষ্ট হয়েছে অসংখ্য। 173 দিন হরতাল করতে হয়েছিল সেই 94 মাগুরা নির্বাচনের পরে। 173টি হরতাল লেগেছিল, আর 173টি কার্যদিবস নষ্ট হয়েছিল। দেশের ইকোনমিক কর্মকাণ্ড সব কিছু বন্ধ ছিল। তো প্রতিটি অবৈধ, খারাপ এবং ইঞ্জিনিয়ার্ড ইলেকশনে কিন্তু ফলাফল এই হয়। ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমাদের যে খরচের ভয় দেখিয়ে সিসিটিভি ক্যামেরা থেকে সরে আসবার চেষ্টা করেছে, তারা এটি ভুল করেছে। তারা কেন করেছে আমরা জানি না। তাদের দরকার ছিল, তাদের যদি ফান্ড না থাকে তাহলে সরকারের কাছে বলা যায় আমাদের তো ফান্ড নেই। সেইটি না করে তারাই ডিসাইড করলেন যে অনেক খরচ হবে, সো দরকার নেই। এই সিদ্ধান্ত তারা নিতে পারেন না। এখন সব কিছু ইলেকট্রনিকলি কন্ট্রোল করা যায়।
কেউ চাইলে এখানে বসে মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিজনেস, এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এখানে বসেও মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিজনেসটি কেমন চলছে, লোকেরা কি করছে সেটি দেখতে পাচ্ছে। কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন কেউ, কোনো বড় কর্তা, তার কোম্পানি ঢাকায়, তার লোকেরা কাজ করছেন কিনা কি করছেন সেটি ইলেকট্রনিকলি ডিজিটালি এটি কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। তো এরকম চমৎকার একটি সুযোগ হাতছাড়া করা আমাদের কেন দরকার হবে? আর আরেকটি বিষয় হলো, এই যে সিসিটিভি ক্যামেরা সাধারণত নির্বাচন কেন্দ্রগুলো হয়ে থাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি স্কুল, কলেজ, মাদ্রাসা এরকম জায়গা হয়ে থাকে। তাহলে সিসিটিভি ক্যামেরাটি যদি খরচ হয়, একবার যদি সেখানে বসে যায় তাহলে বসে গেল পার্মানেন্টলি, তাহলে পুরো বাংলাদেশ সিসিটিভি ক্যামেরার আওতায় এসে গেল বলতে গেলে। কারণ সেই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকাও কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার আওতায় চলে আসলো। তার মানে বাংলাদেশের ব্যাপক অঞ্চল নিরাপত্তা চাদরে ঢাকা পড়ে গেল। পরবর্তীতে সেই সব এলাকায়, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিসিটিভি ক্যামেরাগুলো মেনটেন করলে সেখানে কোনো ক্রাইম হলে, সেখানে কোনো ঝামেলা হলে সব কিছু পুলিশের কাছে সহজেই ডাটা চলে যাবে। ফলে এলাকাগুলো নিরাপদ হলো। একবার খরচ করতে হলো, কিন্তু সেটার বেনিফিট কিন্তু দীর্ঘ সময় ধরে ভোগ করা যাবে। তো এই ব্যবস্থাটি করা যেত অনায়াসই। তো এই ব্যবস্থা থেকে ইসি সরে আসতে পারে না। আমরা ইসিকে রিকোয়েস্ট করব তারা এই বিষয়টি আবার ভেবে দেখবেন। এবং তাদের এত শক্তি নেই, যখন নির্বাচনী ডাকাতরা ডাকাতি করবার চেষ্টা করবে তারা এটি থামাতে পারবেন সারা বাংলাদেশে, আমি এমনটি মনে করি না। পুলিশ, মিলিটারি কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেই কাজটি করতে না পারবেন, এমনকি একটি সিসিটিভি ক্যামেরা সেই কাজটি করে দেবে। কারণ সেই ইলেকশন ক্রিমিনালরা যারা নির্বাচনী ক্রাইম করবে তারা কিন্তু জেনে যাবে যে সিসিটিভি ক্যামেরা আছে, ফলে আমার কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে। তো পিটাবার দরকার হবে না। এমনি তারা নিজের থেকে ভয়ে থাকবেন, আতঙ্কে থাকবেন এবং তারা দূরে থাকবেন ভোট কেন্দ্র থেকে। যাদের অসৎ উদ্দেশ্য আছে, মিসচিভাস ইন্টেনশন নিয়ে যারা সেখানে যাবার চেষ্টা করতেন, তারা এখন আর করবেন না। তাই এটি একটি বিপজ্জনক এবং আত্মঘাতী সিদ্ধান্ত ইসির পক্ষে। কারণ নির্বাচনের কর্মকাণ্ড যদি প্রশ্নবিদ্ধ হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, তাহলে দায় প্রথমত ইলেকশন কমিশনের উপর যাবে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সাহেব এই দায় এড়াতে পারবেন না, তার কমিশনাররা দায় এড়াতে পারবেন না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও দায় এড়াতে পারবে না। তাই ইলেকশন কমিশনকে এবং প্রধান নির্বাচন কমিশনারকে, সিইসিকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন। বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা দরকার নেই, সেটি খরচ বাড়াবে। যদি ভোট কেন্দ্রটি ভালোভাবে সিসিটিভি ক্যামেরায় কভার করা থাকে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, তাহলে বডি ওর্ন ক্যামেরার দরকার হবে না, সেটি সবাইকে কভার করবে, উপস্থিত সবাইকে। তাই খরচ হলো একবারই হবে এবং সেটি ব্যাপক নিরাপত্তা দেবে আমাদের পুরো বাংলাদেশকে এক অর্থে, এবং দীর্ঘদিন ধরে মানুষ সেটির সুফল ভোগ করবে, রাষ্ট্র সেটির সুফল ভোগ করবে। তো আমার এই অনুরোধ পুনর্বিবেচনা করার জন্যে তাদেরকে আমি বলবো, এবং সরকারের অন্যান্য সংস্থা ইসির সঙ্গে এই বিষয়ে কথা বলবে, তাদেরকে কনভিন্স করবার জন্যে। এখানে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আইন, সংসদ ও বিচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এরা প্রতিটি অঙ্গ একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। ইসিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে দেশের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।